আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ফাগুনের বুকের ভেতর ধুকপুক করছে, উত্তেজনায় হাতের তালু ঘামছে, মাথার ভেতর যন্ত্রণা হচ্ছে। আশাদ ঠিক সময়ে পৌঁছতে না পারলে বিয়েটা কোনোভাবেই ঠেকানো যাবে না। পালানোর রাস্তা বন্ধ। দরজায় পাহারা বসিয়ে রেখেছে ফাগুনের বাবা খালেদ তালুকদার। সেই কঠিন পাহারা পেরিয়ে ফাগুনের পক্ষে কিছুতেই বিয়েবাড়িতে ছেড়ে পালানো সম্ভব নয়। এখন একমাত্র ভরসা আশাদ। ও সময় মতো পৌঁছলেই আর কোনো ভয় থাকবে না। যেভাবেই হোক বাবাকে ম্যানেজ করে ফেলবে ফাগুন। দরকার পড়লে পায়ে ধরে মাটিতে কড়াকড়ি দেবে, তবুও বিয়েটা হতে দেবে না। ভয়ে ভয়ে ঘড়ির দিকে চাইল ফাগুন। ঘড়িতে এখন 3:20। আসরের নামাজের পর বিয়ে পড়ানো হবে। হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। এর মাঝে আশাদ এসে পৌঁছতে না পারলে কি হবে? বিয়ে হয়ে যাবে? আশাদ কেউ হারিয়ে ফেলবে? মস্তিষ্কে তীব্র যন্ত্রণা অনুভব করল ফাগুন। দুহাতে মাথা চেপে ধরে দেওয়ালের সঙ্গে এলিয়ে দিল। ঘরের ভিতর ওর হবু বরের বয়স নিয়ে আত্মীয় স্বজনরা সবাই কানা ঘোষা করছে। ফাগুনের সেদিকে মন নেই। ওর চিন্তা কেবল আশাদকে নিয়ে। আশাদ কখন আসবে? মাথার যন্ত্রণা এড়াতে চোখটা বন্ধ করে চুপচাপ কিছুক্ষণ শুয়ে রইল। আশাদ ফাগুনের প্রেমিকের নাম। উচ্চ মাধ্যমিকে পড়াকালীন ওর সঙ্গে মন দেওয়া নেওয়া হয় ফাগুনের। কোচিং সেন্টারে তরুণ শিক্ষক আশাদ নোট আদান প্রদানের বাহানায় ভালোবাসা আদান প্রদান করে ফেলে সুন্দরী ছাত্রী ফাগুনের সঙ্গে। মাস তিনেক মিষ্টি মধুর প্রেমের পরে বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করতে হয় দুজনকে। উচ্চতর পড়াশোনার জন্য ঢাকায় চলে যায় আশাদ। তবে যাওয়ার আগে ফাগুনকে কথা দিয়ে যায় চাকরি পেলে প্রথম মাসেই ফাগুনকে বউ করে ঘরে তুলবে। কিন্তু মাঝখানে এই বিয়ের ঝামেলা এসে সব লণ্ডভণ্ড করে দিল। ফাগুন বুঝতে পারছে না এই মুহূর্তে ওর কি করা উচিত। দুশ্চিন্তায় মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আশাদের সঙ্গে একবার কথা বলতে পারলে ভালো হতো। এদিক ওদিক তাকিয়ে নিচের মুঠো ফোনটা হাতে নিল। ওয়াশরুমে যাওয়ার বাহানায় চুপি চুপি আশাদের নাম্বারে ডায়াল করলো। 2 বার রিং হতেই আশাদ ফোন রিসিভ করলো। ফাগুন আকুতি ভরা কণ্ঠে আর্তনাদ জানিয়ে বলল, কোথায় তুমি? এখনো কেন আসছো না? তুমি না এলে আব্বা সত্যি সত্যি আমার বিয়েটা দিয়ে দেবে। ফাগুন কথা বলতে বলতে কেঁদে ফেলল। ওপাশ থেকে আশাদ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঢাকায় পরিবহন ধর্মঘট চলছে ফাগুন। আমি গাড়ি ঘোড়া কিছু পাচ্ছি না। কি বলছো তুমি? ফাগুনের চাপা কান্না তীব্রতর হলো। আশাদ না এলে ওর পক্ষে বিয়ে আটকানো অসম্ভব। খালেদ তালুকদার জোর করে বিয়ে দিয়ে দেবেন। কান্না আটকানোর জন্য এক হাতে মুখ চেপে ধরল ফাগুন। আশাদ ফের দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত সুরে বলল, কেঁদো না ফাগুন, কেঁদে কোনো লাভ হবে না। তুমি বরং চেষ্টা করে দেখো বিয়েটা আরও 3-4 ঘন্টা আটকে রাখতে পারো কিনা। এর মাঝেই আমি আসবো। 3-4 ঘন্টা আমি কি করে আটকাবো? বাবা কিছুতেই মানবে না। ফাগুন ফোন রেখে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ওর, কিন্তু ভয়ে চিৎকার করতে পারছে না। চিৎকার করলেই খালেদ তালুকদার বুঝে ফেলবেন আশাদের সঙ্গে ওর যোগাযোগ হয়েছে। বিয়েটা দ্রুত সেরে ফেলবেন। ফাগুন কাউকে কিছু বুঝতে না দিয়ে চোখ মুছে ধীরে সুস্থে খাটে গিয়ে বসল। 21 বছর বয়সী ফাগুনের রূপের তুলনা 2-4 গ্রাম খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। রূপে গুণে পরমা সুন্দরী এই তরুণীটি পিতার মাতার অত্যাধিক আদরের যত্নে লালিত পালিত হয়েছে। খালেদ তালুকদার কন্যা বলতে দিশেহারা। মেয়েকে তিনি চোখের মণি করে রেখেছেন, কিন্তু সেই কন্যার বেলাতেই কেন তিনি এতটা কঠিন হলেন সেটাই কারো কাছে বোধগম্য হলো না। আর্থিকভাবে দুর্বল হলেও পাত্র হিসেবে আশাদ ফাগুনের যোগ্য। দেখতে শুনতে বেশ ভালো, মেধাবী ছাত্র। ধন সম্পদ নিয়ে খালেদ তালুকদারের বিশেষ মাথা ব্যথা আছে বলে কেউ কখনো শোনেনি। তার নিজের যা আছে তাই মেয়ের জন্য ঢের। ফাগুন ওনার একমাত্র সন্তান। সারা জীবন রানীর হালে থেকে খেয়ে যেতে পারবে, কিন্তু
এরপরেও তিনি কেন আশাদের সঙ্গে ফাগুনের বিয়েটা দিতে রাজি হলেন না, সেটা একটা বিরাট রহস্য। গ্রামের লোকও খালেদ তালুকদারের এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক। গ্রামের চেয়ারম্যান, তিনি বিচক্ষণতা এবং ন্যায় বিচারে সকলের আদর্শ। তার মতো বিচক্ষণ লোক নিজের মেয়ের বেলায় কি করে এমন ভুল সিদ্ধান্ত নিয়ে বসলো, সেটা সবার কাছে ধোঁয়াশা। 21 বছর বয়সী কন্যাকে বিয়ে দিলেন ওর চেয়ে এক যুগ বেশি বয়স্ক 33 বছরের এক যুবকের সঙ্গে। নিজের সমস্ত ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে ফাগুন। জ্ঞান হারিয়ে ফেলার ভান করে প্রায় 5 ঘন্টার মতন বিয়েটা আটকে রেখেছিল ফাগুন, কিন্তু আশাদ আসেনি। পরিবহন ধর্মঘট নামক এক ভয়াবহ দুর্যোগ ফাগুন এবং তার প্রেমিক পুরুষটিকে সারা জীবনের জন্য আলাদা করে দিল। বাবার প্রতি তীব্র বিতৃষ্ণা বোধ করল ফাগুন। আশাদের মতন ছেলেকে বাদ দিয়ে বাবা কি করে এমন বয়স্ক ছেলের সঙ্গে ফাগুনের বিয়ে ঠিক করলো? কি দোষ করেছিল আশাদ? কেন বাবা ওকে মেনে নিতে পারল না? মনে মনে পিতার প্রতি বিদ্রোহ ঘোষণা করল ফাগুন। বিদায় বেলা প্রতিজ্ঞা করল শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আর কোনো দিন এই বাড়িতে পা রাখবে না। ফাগুনের জীবনের আরেকটি বড় উপহাস হলো 33 বছর বয়সী সেই পুরুষটিকে দেখতে নাটক সিনেমার হিরোদের মতন 28-29 বছরের কোনো যুবকের মতো নয়, বরং 33 বছরের এক পরিপূর্ণ পুরুষের মতনই লাগে। কানের কাছে একগুচ্ছ চুলে পাক ধরেছে, গলাটা কেমন পুরুষশালী গমগমে। বাবার প্রতি রাগ যেন ক্রমশ ঘনীভূত হলো ফাগুনের। কি করে তিনি এমন অর্ধবয়সী যুবকের সঙ্গে বিয়ে দিলেন ফাগুনের? ফাগুনের কি কোনো মূল্য নেই ওনার কাছে? সৃজনের যখন 8 বছর বয়স, তখন ওর বাবা মারা যায়। পিতৃহীন সৃজন একা মায়ের আদরে বড় হয়। বাবার অঢেল সম্পত্তি আর টাকা পয়সা থাকার কারণে কোনো রকম আর্থিক টানাপোড়েনে পড়তে হয়নি। যদিও তথাপি মাথার উপর শক্ত হাতের অভাব থাকলে কাছের মানুষগুলোই রক্তচোষা চোখের মতন ধারালো কামড় বসায়। আত্মীয় স্বজনদের লোভ আর তীব্র হিংসার কারণে ধীরে ধীরে মন্দা নেমে সৃজনের পৈতৃক ব্যবসায়। বেশ কিছুদিন কষ্টে কাটাতে হয় সৃজনদের, কিন্তু পড়াশোনা ব্যবসার হাল ধরতেই ক্রমে ক্রমে আবার সবকিছু পুনরুদ্ধার হয়। বাবার রেখে যাওয়া টাকা দিয়ে গ্রামে পোশাক কারখানা স্থাপন করে সৃজন। সেই পোশাক কারখানার আয় থেকে ধীরে ধীরে বর্তমানে বিপুল অর্থ সম্পদের মালিক সৃজন। মা ছাড়াও আরও 2 জন মানুষ ছিল সৃজনের পরিবারে। সেই 2 জন মানুষ হলো সুধা এবং ওর মা সাবেরা বানু। সাবেরা বানু সৃজনের দূরসম্পর্কের ফুপু। সুধা ওনার মেয়ে। সুধার বাবা মারা যাওয়ার পর সৃজনের বাবার ভরসাতেই বেঁচে ছিলেন সাবেরা বানু। তারপর পিতার অবর্তমানে সেই দায়িত্ব কাঁধে তুলে নেয় সৃজন। সুধার পড়াশোনার খরচ, সাবেরা বানুর ঔষধের খরচ সহ যাবতীয় সকল খরচ সৃজন প্রতি মাসে সাবেরা বানুর হাতে তুলে দেয়। সব মিলিয়ে ভালোই চলছিল দিনকাল, কিন্তু হঠাৎ করে আবার যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। বাবার শাসনের অভাবে বকে যাওয়ার মতন ছেলে সৃজন নয়। ও নিপাট ভদ্রলোক। গ্রামে পরোপকারী নির্ভেজাল মানুষ হিসেবে ওর বেশ সুখ্যাতি আছে। সেই সুযোগ নিয়ে বারে বারে ক্ষতি করার চেষ্টা করেছে কাছের মানুষজন, কিন্তু তবুও সৃজন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। সবার বিপদে পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই নির্ভেজাল প্রকৃতির ভালো মানুষটির জীবনেই সমস্ত দুর্যোগ যেন একের পর এক দল বেঁধে নেমে আসে। বছর 3 আগে একবার বিয়ে ঠিক হয়েছিল সৃজনের। মেয়েটি ছিল সুন্দরী, শিক্ষিতা। প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় সৃজনের মায়ের। তোড়জোড় করে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললেন, কিন্তু বিয়ের আগের দিন রাতে বউ পালিয়ে যাওয়ায় বিয়েটা ভেস্তে যায়। এই নিয়ে বেশ কিছুদিন হতাশায় ছিল মা ছেলে। তারপর আবার দ্বিতীয় বিয়েটা ভাঙে সুধার কারণে। কে বা কারা যেন শত্রুতাপূর্বক পাত্রী বাবার কাছে খবর পৌঁছয় সুধার সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে সৃজনের। সেই খবর কানে যেতেই পাত্রীর বাবা বেঁকে বসলেন। ব্যস্ত, সেই বিয়েটা ভেস্তে গেল। সাবেরা বানু লজ্জায় মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলেন।
তারপর হুট করে একদিন সৃজনের মা মারা যায়। সবকিছু মিলিয়ে বয়সটা যে কখন 30 থেকে 33-এ এসে পৌঁছিয়েছে সেটা সৃজন টেরই পায়নি। এদিকে ফাগুনের মনের অবস্থা ভয়াবহ। বিয়ের পর ফাগুন বুঝতে পারল তার বর নামক মানুষটির সত্যিকারের বয়স যা তার চাইতে মনের বয়স অনেক বেশি। বেরসিক নির্ঝঞ্ঝাট প্রকৃতির মানুষ। কোনো কিছুতেই এর সঙ্গে ফাগুনের মনের মিল হয় না, কেমন যেন জড় পদার্থ। এর সঙ্গে সমঝোতা হয় কিন্তু সংসার হয় না। এক ধ্যানে বিছানার ওপর রাখা মোবাইল ফোনটার দিকে চেয়ে আছে ফাগুন। অনবরত বেজে চলেছে। নাম্বারটা ফাগুনের চিরপরিচিত, আশাদের নাম্বার। দুঃখে কষ্টে ফাগুনের চোখে পানি চলে এলো। আশাদ কথা দিয়ে কথা রাখেনি। ফাগুনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে সে উধাও হয়ে গিয়েছিল। চোখের পানি মুছে ফোনটা রিসিভ করলো ফাগুন। অনেক অভিমান অভিযোগ ভরা কণ্ঠ নিয়ে বলল, কেন ফোন করেছো? ফাগুন ফোন রিসিভ করবে কিনা এই নিয়ে দ্বিধায় ভুগছিল আশাদ। ফাগুনের গলা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শান্ত কোমল গলায় বলল, কেমন আছো ফাগুন? ফাগুনের কণ্ঠে রাগ ঝরে পড়ল। কেন ফোন করেছো তুমি? জানো না আমি বিবাহিতা, চাইলেই যার তার সঙ্গে কথা বলতে পারি না। আশাদ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বলল, রেগে আছো? ফাগুন ঠোঁট কামড়ে কান্না চাপল। বিষাদ ভরা অশ্রু সজল কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন আসোনি সেদিন? আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। এসেছিলাম। এসেছিলে? হ্যাঁ, কিন্তু এসে দেখি তোমার বিয়ে হয়ে গেছে। আশাদ হাসল। ওর কণ্ঠে আফসোস। বুকের ভেতরটা হাহাকার করে উঠল ফাগুনের। চোখের পানি আর বুকের বেদনা মিলে ভয়ানক এক যন্ত্রণার সৃষ্টি করল হৃদযন্ত্রে। সামান্য কিছু সময়ের ব্যবধানে, মাত্র কিছু সময়ের ব্যবধানে নিজের ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে ফাগুন। নিঃশব্দ বেদনায় বুকের ভিতরটা ভারী হয়ে এলো। অসহায় দুর্বিসহ মনে হলো নিজেকে। ওপাশ থেকে আশাদের মোলায়েম কণ্ঠস্বর শোনা গেল, তুমি ভালো আছো তো ফাগুন? ফাগুন এবার ফুপিয়ে উঠল। কাঁদতে কাঁদতেই জবাব দিল, ভালো নেই আমি, একদম ভালো নেই। ওপাশের সবকিছু নীরব হয়ে গেল। দীর্ঘক্ষণ চুপ করে রইল আশাদ। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে ঠাট্টার সুরে পড়ল, কেন, তোমার বর বুঝি তোমার কাছে আসে না? ফাগুন জবাব দিতে পারল না। আশাদের এই প্রশ্ন ওর ভেতরটাকে লজ্জায় ঘৃণায় জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দিল। ফাগুন চাইলেও মুখ ফুটে নিজের যন্ত্রণার কথা খুলে বলতে পারল না। এক ভর দুপুরে ঘটে যাওয়া কাল বৈশাখী ঝড় ওর সমস্ত আশা ভরসা শেষ করে দিয়েছে। লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে গেছে ওকে আশাদের কাছ থেকে। ফোন কেটে দিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ল ফাগুন। চোখের পানি বাঁধ মানল না। সারা দিন কেঁদে বুক ভাসালো। স্বামী স্ত্রীর কাছে আসার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু ভালোবাসার। যেখানে ভালোবাসা থাকে না সেখানে একে অপরকে কাছে পাওয়ার আকুলতাও থাকে না। বিয়ের প্রথম রাতেই ফাগুন মেয়েলি অজুহাত দিয়ে সৃজনের কাছ থেকে দূরে সরে রইল। বেশ কিছুদিন পাশ কাটিয়ে রইল এই বাহানায়। কিন্তু সৃজন কি করে জানবে ওর মনের কথা? তাই তো একদিন হঠাৎ দুপুরবেলা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কাছাকাছি আসা হয়ে গেল দুজনের। সেই ইতিহাস আর দ্বিতীয়বার মনে করতে চাইল না ফাগুন। আফসোস শুধু এইটুকুই, পরস্পরের এত কাছাকাছি এসেও স্বামী স্ত্রীতে আত্মিক মিলন হলো না। উপরন্তু ফাগুনের কোমলমতি ছোট্ট মনটা অঘোষিত বিদ্রোহ ঘোষণা করে সৃজনের প্রতি। কেমন পুরুষ স্ত্রীর মনের খবর জানবার আগেই শরীর কামনা করে? সরল স্নিগ্ধ মনটাই রাতারাতি অভিযোগের পাহাড় গড়ে উঠল। নিতান্ত ক্ষোভের সহিত সেদিন রাতেই আশাদের সঙ্গে ওর সম্পর্কের কথাটা জানিয়ে দিল সৃজনকে। তারপর সবকিছু এলোমেলো। আর একদিনও ওর কাছে যায়নি সৃজন। সমস্ত অধিকার ছেড়ে দিল ফাগুনের ওপর থেকে। আলাদা বিছানা নিল। বই পড়ার বাহানা দিয়ে ইচ্ছে করে অন্য ঘরে বিছানা পাতল। শুরু হলো ফাগুনের একাকী নিঃসঙ্গ জীবন। কেটে যাচ্ছে দিন। সৃজনদের এই বাড়িটা ওর দাদার আমলের। দেখতে অনেকটা আগেকার দিনের জমিদার বাড়ির মতন। অনেকগুলো কামরা, দরজা, জানালা। বাড়ির চারিদিকে উঁচু করে ঘেরাও প্রাচীর দেওয়া। সামনে পিছনে বাগান, একপাশে পুকুর। অথচ গোটা বাড়িতে ওরা মাত্র 4 জন মানুষ।
ফাগুন আর সৃজন বাদে কেবল দুটো কাজের লোক। দিনের বেলাও এই বাড়িতে গা ছমছম করে ফাগুনের। তার উপর সৃজন সারা দিন বাড়িতে থাকে না, দুপুরে খাওয়ার সময় আসে আর রাতে ঘুমানোর আগে। এছাড়া ওর সঙ্গে সচরাচর দেখা হয় না ফাগুনের। নিজের মতো কাজে যায়, ফিরে এসে খেয়ে ঘুম দেয়। খুব দরকার না হলে কথাবার্তা বলে না ওর সঙ্গে। সারা দিন ফাগুনের কোনো কাজ থাকে না, খাবার দাবারের ব্যবস্থা সব তাহেরাই করে। তাহেরা এই বাড়ির একমাত্র গৃহকর্ত্রী, অনেকদিন যাবৎ কাজ করছে এখানে। এছাড়া আর কাউকে ফাগুন দেখেনি। এই সংসারে এলে কেউ বুঝবে না এখানে নববিবাহিত দম্পতি বাস করছে। মনে হয় নির্জীব ভুতুরে বাড়ি, প্রাণহীন, নিস্তেজ। বেশ কিছুদিন পরের ঘটনা। অনেকদিন বাদে আজকে বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে সৃজন। ঘুম ভাঙার পর ওর সর্বপ্রথম কাজ হচ্ছে ঘড়িতে সময় দেখা। পাশ ফিরে দেওয়াল ঘড়িটার দিকে চাইল। 8:30 বাজে। প্রতিদিন এই সময়টাতেই কারখানায় পৌঁছে যায় সে, কিন্তু আজকে যাবে না। পুকুরে জাল ফেলা হবে, দাঁড়িয়ে থেকে মাছ ধরা দেখবে সৃজন। এই কাজটা ওর অসম্ভব প্রিয়। খুব ছোটবেলার বাবার সঙ্গে দাঁড়িয়ে দেখত। এখন বাবা নেই, কিন্তু বাবার স্মৃতি রয়ে গেছে। যেদিন পুকুরে মাছ ধরা হতো সেদিন সৃজনকে খুব ভোরে ঘুম থেকে তুলে দিতেন বাবা। সৃজন উদ্গ্রীব হয়ে ছেলেদের আসার অপেক্ষায় বসে থাকত। চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে রইল সৃজন। তারপর ধীরে সুস্থে ফ্রেশ হয়ে নিচে নামলো। তাহেরা ওকে দেখে তাড়াতাড়ি টেবিলে নাস্তা সাজিয়ে দিল। নাস্তা সেরে কিছুক্ষণ হাঁটাহাঁটির জন্য বাইরে বেরোলো সৃজন। ফাগুনের ঘুম ভাঙল 10:30টায়। অন্য দিনের তুলনায় আজকে একটু দেরিতেই ঘুম ভেঙেছে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য নিচে নামলো। বসার ঘরে হঠাৎ সৃজনকে বসে থাকতে দেখে বেশ অবাক হলো সে। বিয়ের 4 মাস পর এই প্রথম সৃজনকে কারখানা মেজ দিতে দেখেছে ফাগুন। নিতান্তই কৌতূহল বশতই কি হয়েছে সেটা জানার জন্য কাছে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তেই বেচারি লজ্জায় পড়ে গেল। বড্ড দেরি হয়ে গেছে ঘুম ভাঙতে। সৃজন নিশ্চয়ই ভাবছে ফাগুন সারাদিন অকর্মার মতন বসে থেকে ওর অন্ন ধ্বংস করছে। ভাবারই কথা, খাওয়া আর ঘুম ছাড়া কি কাজই বা করে ফাগুন? ভিতরে ভিতরে খানিকটা লজ্জা বোধ করলো। খোলা চুলগুলো হাত খোপা করে গলা খাকারি দিয়ে বলল, আপনার কি শরীর খারাপ? কারখানায় যাবেন না? সৃজন সোফায় বসে পত্রিকা পড়ছে। পত্রিকা থেকে মুখ না তুলেই বলল, না, পুকুরে জাল ফেলবে, ছেলেদের আসার অপেক্ষা করছি। তারপর আর কোনো কথা হলো না দুজনের মাঝে। সৃজন খবরের কাগজে মন দিল আর ফাগুন তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে ছুটে পালালো। যেদিন থেকে সৃজন আলাদা বিছানা নিয়েছে সেদিন থেকেই সৃজনের সঙ্গে কথা বলতে ওর কেমন যেন সংকোচ হয়। ওর জন্যই তো সৃজন নিজের কামরা ছেড়ে অন্য কামরায় বিছানা পেতেছে। এই বাড়িতে সবাই সৃজনের ওপর অধিকার খাটায়, কেবল যার সবচেয়ে বেশি খাটানোর কথা সে ছাড়া। সুধা যখন ছিল তখন সুধার কথা মতোই চলতো সবকিছু। এখন তাহেরা। দুপুরের খাবার শেষে সামান্য ঘুমিয়েছিল ফাগুন। হঠাৎ জানালার কাছে পাখির কিচির মিচির সুরে ঘুম ভেঙে গেল। বাগানে পাখিরা ছুটোছুটি করছে। ফাগুন কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে ভেবে নিচে নেমে গেল। ডাইনিং টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাহেরার গলার আওয়াজ কানে এলো। সৃজনের সঙ্গে ঝগড়া করছে। সারাদিন মাছ ধরার ঝামেলা শেষে সৃজন সবে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। তখনই তাহেরার আগমন। সৃজনের প্লেটে খাবার তুলে দিতে দিতে মুখ কালো করে বলল, এসব আপনি কি শুরু করেছেন ভাইজান? সৃজন খাওয়া থামিয়ে দিয়ে বলল, কি করেছি? তুই যে লিজ দিয়েছিস ওদের সবাইকেই তো মাছ দেয়া হয়েছে। তোর খালু আর বোন জামাই এসে মাছ নিয়ে গেছে। তাহেরা অত্যন্ত হতাশার সহিত সৃজনের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি ঘরে এর জন্য কি রাখছেন? কেন, সামাদ দিয়ে যায়নি? সামাদ এই বাড়ির দারোয়ান। প্রায় 1.5 মণ মাছের মধ্য থেকে ঘরের জন্য 2টো রুই আর একটা বোয়াল আর 1 কেজির মতন ছোট মাছ ওর হাতে করে পাঠিয়েছে সৃজন। বস্তুত সেই কারণেই সৃজনের ওপর ক্ষেপে আছে তাহেরা। বাদবাকি সব মাছ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা হজম করে নিয়েছে। তাহেরা অত্যন্ত বিরক্ত গলায় বলল, এই মাছ বিক্রি করলে কতগুলো টাকাগুলো আসতো বলেন তো? সৃজন মৃদু হেসে বলল, বিক্রি করব কেন? আমি কি মাছের ব্যবসা করি? আমি তো কাপড়ের ব্যবসা করি।
ভাই, আপনি কি সব দিয়া দেবেন? এত মাছ ঘরে রেখে কি করবি তোরা? এই মাছ তো 6 মাসেও শেষ হবে না। তার চেয়ে সবাই মিলে নিয়ে গেছে এই ভালো। ঘরে রেখে নষ্ট করার চেয়ে কেউ নিয়ে গেলে ভালো না? এমনি চললে রাজার রাজত্ব টিকবে না। আপনি একটু চালাক হন ভাইজান। সৃজন হেসে ফেলল। ডালের বাটিটার দিকে ইশারা করে বলল। ঢাল দে। ডাল দিতে দিতে আর এক দফা সৃজনের সঙ্গে ঝগড়া করল তাহেরা। ফাগুন আড়াল থেকে দাঁড়িয়ে দেখল সেই দৃশ্য। নির্ঝঞ্ঝাট সহজ সরল প্রকৃতির মানুষটির মধ্যে কি যেন আছে। সেই অদৃশ্য বস্তুটি কি ধরা পড়েছিল বাবার চোখে? ফাগুন আর বেশি কিছু ভাবার চেষ্টা করল না, চুপচাপ বাগানের দিকে পা বাড়ালো। সেদিনের ঘটনার পর থেকে সৃজনের প্রতি বিদ্বেষ ভাব অনেকটা ম্রিয়মান হয়ে গেল ফাগুনের। আপাত দৃষ্টিতে গুরু গম্ভীর মনে হলেও সৃজন প্রকৃতপক্ষে শান্তিপ্রিয় নির্ভেজাল প্রকৃতির ভালোবাসাহীন অনাকাঙ্ক্ষিতভাবে কাছে আসার ঘটনাটা ফাগুনের চাইতে বেশিই আলোড়িত করেছে তাকে। তাই তো ফাগুন সে একা ছেড়ে দিয়েছে। আর একটু গভীরভাবে বোধহয় সৃজনকে জানা হয়ে যেত ফাগুনের, যদি না আকস্মিকভাবে আবার আবির্ভাব ঘটত আশাদের। নিজের মনকে গুছিয়ে নেওয়ার সময় পেল না ফাগুন। ভালোভাবে নজর দেওয়া হলো না সৃজনের প্রতি। এর মাঝেই হাজির হলো আশাদ। চাকরি পেয়ে ঢাকা থেকে ছুটে এলো ফাগুনের সঙ্গে দেখা করার জন্য। আদর্শ প্রেমিকের মতো অঙ্গীকার জানালো ফাগুনকে সে জয় করে নেবে। ফের অগোছালো হয়ে গেল ফাগুন। কোমল হৃদয় সব এগে ধাবিত হলো আশাদের প্রতি। হবে নাই বা কেন? এমন নিখুঁত ভালোবাসার অভিনয় যে পুরুষ করতে পারে, তাকে ভালো না বেশি কি থাকা যায়? মেয়েরা ভালোবাসা ছাড়া আর কী বা চায়? প্রেমিক পুরুষটির চোখে নিজের জন্য আকুলতা দেখবে, এই তো চায়। তাকে হারিয়ে ফেলার ভয়ে দিশেহারা প্রেমিকের কত শত বাধা পেরিয়ে ফেলবে। এর চাইতে বেশি সার্থকতার আর কি হতে পারে? রোজ এভাবেই ঠকে যায় প্রেমিকের প্রতি অন্ধ বিশ্বাস রাখা কতগুলো অসহায় মেয়ে। চরমভাবে শিকার হয় ভালোবাসা নামক প্রতারণার। যারা ধোঁকা দেয় তারা প্রচণ্ড রকমভাবে ভালোবাসার অভিনয় করেই ধোঁকা দেয়। এদের ভালোবাসায় খাদ থাকলেও অভিনয়ে কোনো খাদ নেই, একেবারে নিখুঁত নিখাদ অভিনয়। এরা যখন আবার মেয়ের বাবা হয় তখন আর পরের ছেলেকে বিশ্বাস করতে পারে না। কি অদ্ভুত গোলমেলে চিন্তাধারা এদের। আশাদের বাবা একজন ফল বিক্রেতা, মা গৃহিণী, 4 ভাই বোন সহ মোট 7 সদস্যের নিম্ন মধ্যবিত্ত পরিবার ওদের। অর্থনৈতিক দুরবস্থা আর সাংসারিক টানাপোড়েনের মাঝে ওদের একমাত্র ভরসা ছিল আশাদ। ছেলে শিক্ষিত হয়ে বড় চাকরি করবে এই ভাবনায় পড়াশোনার ক্ষেত্রে চেষ্টার কোনো কমতি রাখেননি আশাদের বাবা। স্থানীয় এক সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করার পর মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য ঢাকায় গেল আশাদ। সবাই ভাবল এবার বুঝি অসহায় দরিদ্র পিতার স্বপ্ন পূরণ হবে। কিন্তু আশাদের অন্য চিন্তাধারা। সে চায় কম পরিশ্রমে বেশি লাভ। এই বাজারে মেধা এবং পরিশ্রম দুটোরই কোনো দাম নেই। চাকরির বাজারে এখন মেধার চাইতে বেশি মামা চাচার জোর চলে। তাই নিজের মেধাকে সে অন্য কাজে লাগালো। ফাগুনকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নিল। ধনী পিতার আদরের দুলালি ফাগুন, একসঙ্গে রাজকন্যা এবং রাজত্ব দুটোই মিলবে। কিন্তু খালেদ তালুকার ওর সেই আশায় জল ঢেলে দিলেন। মেয়ের সঙ্গে আশাদের সম্পর্কের কথা জানার পর গোপনে ওর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য লোক লাগিয়ে দিলেন। তাতে করেই তিনি জানতে পেরে গেলেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছেলেটির সুস্থ চিন্তাভাবনায় ভয়াবহ রকমের পচন ধরেছে। ঢাকায় আসার যেই মেসে ভাড়া থাকতো সেই একই মেসেই ওর সঙ্গে বন্ধুর মতো চলাফেরা করেছিল খালেদ তালুকদারের কর্মচারী গুপ্তচর ছেলেটি। অতএব সন্দেহের কোনো অবকাশ রইল না। দ্রুত মেয়েকে বিয়ে দিয়ে দিলেন খালেদ তালুকদার। কিন্তু বিয়ের পরেও হাল ছাড়ল না আশাদ। ফাগুনকে নিয়ে পালানোর ভূত কিছুতেই ওর মাথা থেকে নামল না। গ্রামে ফিরে ঠিক করলো যেভাবেই হোক ফাগুনকে নিয়ে পালাবে। একবার পালিয়ে বিয়ে করে নিতে পারলে সব ঠিক হয়ে যাবে। খালেদ তালুকদার মেয়ের ওপর বেশি দিন রাগ ধরে রাখতে পারবেন না। একমাত্র মেয়ে, একসময় ঠিকই কাছে টেনে নেবেন। তাছাড়া মাঝবয়সী একটা বুড়োর সঙ্গে ফাগুনের বিয়ে হয়েছে। মোটেও সুখে নেই ফাগুন। অতএব যাই ঘটুক না কেন নিজের মেয়ে দূরে সরিয়ে রাখতে পারবেন না খালেদ তালুকদার।
এই ফর্সাই ফাগুনের সাথে নতুন করে আবার যোগাযোগ শুরু করে দিল সে। প্রথম দেখায় ভালো লাগার বিষয়টা হয়তো মিথ্যে ছিল না আশাদের। ফাগুন নামে সুন্দরী রূপবতী তরুণীটি সত্যিই প্রথম দেখাতে ওর হৃদয়ে দাগ কেটেছিল, কিন্তু সেই ভালো লাগা আর ভালোবাসা অবধি করাতে পারেনি। তার পূর্বেই বাধা হয়ে দাঁড়ায় আশাদের লোভ আর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা। ফাগুনকে ভালোবাসার কথা যেন বেমালুম ভুলে গেল সে। বারান্দায় বসে বই পড়ছে সৃজন। রাত বেশি হয়নি, সবে 9:30। ফাগুন পর্দা সরিয়ে দরজায় টোকা দিল। ঘরের ভিতরে সামান্য উকি দিয়ে পড়ল, আসতে পারি? সৃজন বই থেকে মুখ তুলে সম্মুখে চাইল। ফাগুনকে দেখে খানিকটা অবাক হলেও শান্ত কণ্ঠে বলল, এসো। ফাগুন ইতস্তত করে ভিতরে ঢুকল। এই প্রথম সৃজনের ঘরে ঢুকেছে সে। চারপাশে চোখ বুলিয়ে ঘরের ভিতরটা দেখল। সৃজনকে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে বলল, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো। আসাদ, ওর কথা বলেছিলাম আমি আপনাকে, গ্রামে এসছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। ফাগুনের কথার আগা গোড়া কিছুই বুঝল না সৃজন। চুপ করে রইল ফাগুন। ইতস্তত করে বলল, আমাদের বাড়িতে আমি যাব না, তাই এখানে আসতে বলেছি, কিন্তু ও লজ্জা পাচ্ছে। সৃজন নির্ভেজাল শান্ত প্রকৃতির মানুষ বলেই হয়তো ফাগুন এমন সাহস দেখাতে পেরেছে, কিংবা ও জানে মুখ ফুটে কোনো প্রতিবাদ করবে না সৃজন। নইলে স্বামীর বাড়িতে নিজের পুরনো প্রেমিককে ডেকে আনার কথা বলা কোনো স্ত্রীর পক্ষে সম্ভব হতো না। অথবা সৃজন অতিরিক্ত নরম নমনীয় বলেই ওর অপমান বোধের কথা ফাগুন ভাবেনি। সৃজন প্রতিক্রিয়াহীন ভাবে বসে রইল। এক মুহূর্তেই যেন ফাগুনের প্রতি সমস্ত টান ভালোবাসা হারিয়ে গেছে। ভুলে গেল এই মেয়েটি ওর বিবাহিতা স্ত্রী। মনে মনে সিদ্ধান্ত নিল, গেলে ওর চলে গেলে যাক, সৃজন বাধা দেবে না। সৃজনের সারা শব্দ না পেয়ে ফাগুন বলল, আপনি কিছু বলছেন না যে? আপনার অনুমতি না পেলেও আসবে না। সৃজনের পূর্বের ন্যায় চুপচাপ বসে রইল। ফাগুন ফের ওর মনোযোগ আকর্ষণের চেষ্টা করে বলল, ও আপনাদের আত্মীয় হয়, তাই দেখা করতে লজ্জা পাচ্ছে। এবারে বেশ অবাক হলো সৃজন। সৃজনের আত্মীয়? তাহলে নিশ্চয়ই এই গ্রামেরই ছেলে। দীর্ঘশ্বাস ছেড়ে পরিচয় বলল, পরিচয়? নাম আসাদ উল হক, বাবা সামিউল হক, মায়ের নাম জাহানারা খাতুন, বাড়ির নাম কাজী বাড়ি, এর বেশি কিছু জানি না। নাম শুনে সৃজন বুঝতে পারল ওর মাতৃপক্ষের আত্মীয় হয় আসাদ। ওর মায়ের দূরসম্পর্কের ফুফাতো বোন জাহানারা খাতুন। পাশের গ্রামেই বাড়ি। ছোটবেলায় মায়ের সঙ্গে এই বাড়িতে বেশ কয়েকবার এই বাড়িতে এসেছে আসাদ। সেই সুবাদে খানিকটা হলেও চেহারার মনে আছে সৃজনের। বলল, কিন্তু ওর তো পড়াশোনা শেষ শুনেছি। হ্যাঁ, চাকরি হয়েছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। আমার সঙ্গে দেখা করার প্রয়োজন? সৃজনের অবাক করার চাহনি ফাগুনকে বেশ লজ্জা দিল। সত্যিই তো, সৃজনের সঙ্গে দেখা করার কি প্রয়োজন আসাদের? এই কথাটা তো আসাদকে জিজ্ঞেস করতে একদমই ভুলে গেছে সে। নিরুত্তর দাঁড়িয়ে রইল ফাগুন। সৃজন হাতের বই রেখে উঠে দাঁড়ালো। বারান্দা থেকে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, কবে আসবে? আগামীকাল। ঠিক আছে, বিকেলে আমার কারখানায় দেখা করতে বলো। ঘর ছেড়ে বেরিয়ে গেল সৃজন। ফাগুন চিন্তিত মুখে ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইল। এই লোকটার কি তবে সত্যিই ওকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই? এত নির্লিপ্ত কি করে হতে পারে সে? কি করে এত শান্ত থাকতে পারে? দুপুরবেলায় সময়টাতে পুরো বাড়ি একেবারে নিস্তব্ধ হয়ে যায়। সামান্য গাছের পাতা নড়লেও শব্দ শোনা যায়। অন্যদিন এই সময়ে খাবার খেয়ে বিছানার সঙ্গে গা এলিয়ে দেয় ফাগুন, কিন্তু আজকে নিজের ঘরটা পরিষ্কার করতে করতে সামান্য দেরি হয়ে গেল। সারাদিন বিশেষ কোনো কাজ থাকে না, তাই সুযোগ পেলে মাঝে মধ্যেই নিজের ঘর পরিষ্কার করে। গোসল সেরে সবে খেতে বসেছিল। কলিং বেলের মৃদু আওয়াজে খাওয়া থামিয়ে ঘড়ির দিকে চাইল। ঘড়িতে 3:45। এই সময়ে যদিও সৃজনের আসার কথা নয়, তবুও কান খাড়া করে রইল ফাগুন। সৃজন হলে খাবার নিয়ে ভিতরের ঘরে চলে যাবে। অন্যদিন সৃজন 2:30টার মধ্যেই খাবার খেয়ে কারখানায় ফিরে যায়, কিন্তু আজকে এখনো আসেনি। তাহেরা গেছে দরজা খুলতে। বসার ঘর থেকে কোনো আওয়াজ আসছে না। ফাগুন টেবিলে বসে থাকা অবস্থায় রুমের ভিতর উকি দিল।
সঙ্গে সঙ্গেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। বসার ঘরে আশাদ দাঁড়িয়ে আছে, ওকে দেখে মিষ্টি করে হাসল। ফাগুন উত্তেজনা, ভয়ে, আতঙ্কে চোখ বড় বড় করে ফেলল। কথা ছিল সৃজনের সঙ্গে কারখানায় দেখা করতে যাবে আশাদ, কিন্তু সোজা বাড়িতেই চলে এসেছে। আশাদ ওর কাছে এগিয়ে এসে বলল। কি রান্না করেছো? ফাগুন বিস্মিত কণ্ঠে বলল। তুমি তুমি এখানে? আমি কি ভুল দেখছি না তো? তুমি একদম ঠিক দেখছো। তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি। আসাদ তোমার অভাগা প্রেমিক পুরুষ। ফাগুন আশেপাশে তাকিয়ে শুকনো ঢোক গিলল। আশাদ এই সময়ে এখানে চলে আসবে ও ভাবতেই পারেনি। ফিসফিস করে পড়ল। তাহেরা কিছু জিজ্ঞেস করেনি? আশাদ বুঝতে পারল ওর জন্য দরজা খুলে দেওয়া মেয়েটির নাম তাহেরা। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল।